এরপরে এই হাসিনার আরেকটি কর্ম, বিশ্ববিখ্যাত ব্যক্তি ডক্টর জাকির নায়েক, বেচারা থাকে ইন্ডিয়াতে। ইন্ডিয়ার সাথে হাসিনার প্রেম ছিল আগে থেকে, এটা থাকুক, ওটা থাকতেই পারে, ভালোবাসা থাকতেই পারে। এই হাসিনার ষড়যন্ত্র করে ডাক্তার জাকির নায়েককে বিদায় করে দিল ইন্ডিয়া থেকে। বেচারা আর দেশে থাকতে পারলেন না। আল্লামা সাইদিকে জেলে ঢুকালো, বড় বড় আলিমদেরকে শহীদ করলো। এখন শহীদ করেই ক্ষান্ত হলো না। মীর কাসেম আলী এত বড় একজন শিল্পপতি, বড় বড় শিল্প কারখানা করে গেল, যে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করলো, হ্যাঁ, তাকে কি করলেন? ফাঁসিতে ঝুলাই দিলেন। এদেরকে ফাঁসি দেওয়ার পরেও হাসিনা থামলেন না। অধ্যাপক গোলাম আজমের সন্তান আর মীর কাসেম আলীর সন্তান, এখন এই ছেলে দুইটাকে কি করলেন? একজন ছিল আর্মিদের বড় একজন অফিসার, আর আরেকজন ছিল ব্যারিস্টার। দুজনকে তারা কি করলেন? কিডন্যাপ করলেন, গুম করলেন। গুম করে নিয়ে এই 8 থেকে 10 বছর পর্যন্ত আয়না ঘর নামক একটা একেবারে বিভৎস জায়গা, যেই জায়গাতে পৃথিবীর সাথে ওই জায়গার কোনো সংযোগ নাই, কোনো সম্পর্ক নাই, কোনো যোগাযোগ নাই, যোগাযোগ বিচ্ছিন্ন, পৃথিবী থেকে বিচ্ছিন্ন জায়গা, এরকম একটা জায়গা তারা তৈরি করছে, সেল তৈরি করছে, নাম হলো আয়নাঘর। সেখানে তাদেরকে নিয়ে রাখা হলো, মানে অর্ধ পাগল হয়ে তারা ফিরে আসছে এই হাসিনার পতনের পর। আসুন তার একটা নমুনা আমরা একটু দেখে আসি। আমার কাছে মনে হয়েছিল যে আমি জীবন্ত অবস্থায় কবরে ঢুকেছি, জীবন্ত অবস্থায় আমি কবর দিয়ে আমার এরকম মনে হয়। সবচেয়ে কষ্ট লাগতো সন্তানদের জন্য, যে আমি যদি জানতাম তোমার সাথে এই আচরণ করবে, একটু আলাদা করে দিয়ে আসতাম। আয়নাঘরের ঘুটঘুটে অন্ধকারেই গভীর রাতে অন্য কক্ষ থেকে বন্দীদের কান্না ভেসে আসতো আরমানের কানে। আমি বহু রাত কাটিয়েছি লোকজনের কান্নার আওয়াজে, চিৎকার আওয়াজে, মানবিক নির্যাতনের আওয়াজে আমি বহু রাত না ঘুমিয়ে জেগে থাকতে হয়েছে। আমি এটাও শুনতাম যে লোকজন আত্মহত্যার চেষ্টা করেছে, এরকম বিভিন্ন কথা আমার কানে আসতো। আমি এরকম কানে আসতো যে বিভিন্ন কয়েকজন বন্দী অনসন্ধান করছে, খাওয়া বন্ধ করে দিয়েছে, তাদেরকে হাত পা বেঁধে নাকের নল দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে, এটা আমার এরকম তথ্য আমার কানে আসছে। এমন লোক আছে যারা খাবার বন্ধ হওয়ার কারণে, তাদের মৃত্যু আশঙ্কা হওয়ার কারণে তাদেরকে ইঞ্জেকশন দেওয়া আছে, ভিটামিন ইঞ্জেকশন, কিন্তু মৃত্যু যত না হতে পারে। আমাকে বলা হয়নি আমি কোথায় আছি, আমাকে বলা হয়নি আজকে কত তারিখ, আমাকে এটুকু বলো, তারা বলতো না এখন কটা বাজে। আমি বলতাম আমি নামাজ পড়বো, কীভাবে বলতো যে আদেশ সময় বলা যাবে। আমি চিন্তা করতে পারিনি যে আমি কোনোদিন দিনের আলো দেখবো। আমার বিশ্বাস ছিল যে আমার মৃত্যু এখানে হবে, আর থাকতে না পারে হয়তো যাওয়ার আগে আমাদেরকে হত্যা করে রেখে দিয়ে যাবে, এটাই আমার বিশ্বাস ছিল। যখন আমাকে সেল থেকে বের করে গভীর রাতে, আমি মনে করেছি আমাকে মেরে ফেলা হবে। পরে যখন আমাকে খোলা প্রান্তরের চোখ বাঁধা অবস্থায় নামানো হয়, আমি মনে করছি যে আমি এখনই গুলির আওয়াজ শুনবো, তারপর আমি আর থাকবো না। কিন্তু কিছু পর দেখলাম যে গাড়ির আওয়াজ, জোরে গাড়ি চলে গেল। 1 ঘন্টা পর আমি একটু আস্তে আস্তে করে চোখটা খোলার চেষ্টা করলাম, দেখলাম যে অন্ধকার একটা মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে, খুব দূরে একটা আলো দেখা যাচ্ছে। তারপরে 1.5-2 ঘন্টা হাঁটার পরে আমি ওখানে যেয়ে পৌঁছাই, এবং ওখানে লোকজন আমাকে জানা যায় এটা দিয়া বাড়ি। আমি ভয় পাচ্ছিলাম যে কেউ আমাকে চিনে ফেলে কিনা, বিশেষ করে তৎকালীন সরকার পক্ষে কেউ আমাকে চিনে ফেলে কিনা, এই ভয়ে আমি গামছা দিয়ে মুখ ঢেকে বসেছিলাম। অনেকক্ষণ বসে থাকার পর যখন দেখলাম এক ওখানকার স্টাফরা আসছে, তখন আমি যে গার্ডের সাথে কথা বলার চেষ্টা করলাম। তখন গার্ডরা আমাকে চিনতে পারে নাই, এই জন্য আমি ঢুকতে পারিনি। তখন আমি আবার যে বসে থাকলাম মেন গেট খোলার অপেক্ষায়, অথবা কেউ পরিচিত আসবে এই অপেক্ষায় প্রায় 1 ঘন্টা বসে থাকলাম। এক ঘন্টার মতো আমি বসে থাকলাম, কিন্তু পরিচিত কাউকে পেলাম না। এরপর যখন রোগীদের আসা যাওয়ার জন্য প্রধান গেটটি খুলে দেওয়া হয়, তখন আমি ভিতরে চলে যাই। মনের ভিতরে প্রচন্ড আশঙ্কা কাজ করছিল, আমার পরিবার কোথায় আছে, কিভাবে আছে, তারা কি জীবিত আছে। মনের ভিতরে ঝড় বেয়ে যাচ্ছিল। হাসপাতালের লোকজন, আমি একটু ময়লা লুঙ্গি পরা ছিলাম, চেরা গেঞ্জি গায়ে ছিল, গায়ে গামছা যেটাতে চোখ ভিতরে গায়ে পড়া ছিল, তারা আমাকে ঢুকতে দিচ্ছে না। বলছে যে কি দরকার, বলে একটু কথা বলা দরকার, বড় স্যার কেউ আছে নাকি। বলে বড় স্যার তখন তো ভোরের সময়, বলছে 9টার দিকে আসবে, দূরে যান, আমাকে দূরে সরাই দিল। তো আমি রাস্তায় বসে থাকলাম, বসে করছি, আস্তে আস্তে দেখলাম যে ক্লিনার আসলো, ডাক্তার আসলো, অনেক একটু স্যুট টাইপের একজন আসলো আর কি। তখন আমি দৌড়ে তার কাছে গেলাম, সে দেখলাম আমাকে লুঙ্গি পরে একটু দূরে আসছে, দেখে সে তার মোবাইলটা তাতে পকেট হয়ে ফেলে, যাতে ভয় আশঙ্কা করতেছে কি আমার চেয়ে চিনতে পারিনি। কাছে গিয়ে আমি খুব দেখলাম যে আশা করছি চিনে কিনা আমাকে, আমার তো চেহারা নষ্ট হয়ে গেছিলো, কিন্তু সে চিনতে পারছে না। আমি তাকে বললাম যে ভাই খুব বিপদে পড়ে আপনার কাছে আসছি, একটু মোবাইলটা একটু ব্যবহার করা যাবে নাকি।
সেগুলো সন্দেহ থেকে তাকাচ্ছে আমাকে, মোবাইল কেন? আমি বলি একটু বিপদে পড়ে এসেছি, একটু যদি দেখাতে সুযোগ দিতেন। সে তখন তো মোবাইলটা আমাকে দেয়, তখন আমি গুগল সার্চ করি আমার নাম, তখন আমার ওই ছবিটা উঠে আসে যে স্যুট টুট। আমি মোবাইলটা আমার মুখের কাছে নিয়ে দেখেন, কিনতে পারছেন সঙ্গে সঙ্গে কেটে আমাকে জোড়া ধরলো, কেটে বলো ভাই, ভাইকে ফেরত পেয়েছি, দেশ স্বাধীন হলো, ভাইকে ফেরত পেয়েছি। দেশ স্বাধীন হয়েছে মানে বলেছে এই মধ্যে জানতে পারলাম দেশ স্বাধীন হয়েছে। তখন আমি ঠিক আমার চেহারা কাছে ভেবে নেই, আমাকে দেখা যায় ওনাকে চিনেন কিনা। তখন সাথে সাথে ভাই আমাকে চিনতে পারে এবং কাউকে আপ্লুত হয়ে পারেন আর কি। কথায় কথায় তার কাছ থেকে আমি প্রথম জানতে পারি যে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না, আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল। এবং তারা তখন আমার পরিবারের সাথে যোগাযোগ করে। যখন হাসপাতাল থেকে ফোন যায় পরিবারের কাছে, সবাই ভয় পেয়ে গেল। তারা ফোনে বলতে সাহস পাচ্ছিল না, বলছে আপনার এদিকে আসেন, হাসপাতালে আসেন। তখন আমার পরিবার সদস্য ভয় পেলো যে কিছু খারাপ ফিল কিনা, হাসপাতালে নর্মালি আসছে। তখন তারা বললো একটু ছবি পাঠান। তখন তারা মোবাইল আমার মায়ের মোবাইল আপনার ছবি পাঠান। তখন মা সব ছেলে বাচ্চা, তখন আমি আমাকে অ্যাম্বুলেন্স করে বাসা পাঠানো হয়, মাকে জড়িয়ে ধরে। ঢাকায় ডিজিএফআই সদর দপ্তরের ঠিক পেছনে অদ্ভুত এক স্থাপনা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের কয়েকদিন আগেই এই স্থাপনাটি ত্রিপলের ছাউনি দিয়ে ঢেকে ফেলা হয়। বাংলাদেশে বলপূর্বক অন্তর্ধান বা গুমের শিকার ব্যক্তিদের কোথায় আটক রাখা হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা আয়নাঘর নামক এই গোপন কারাগারটির সন্ধান পাই। তো ওই দরজাটা খোলা হয়, খোলার পরে সিঁড়ির মতো জায়গা দিয়ে আমাকে একটু নামানো হয়, নামানোর পরে অনেক জায়গা আমাকে ঘুরানো হয়। তো এক জায়গায় নিয়ে আমাকে বসানো হয়, কিছুক্ষণ বসিয়ে রাখার পরে আপনার আমার নাম টাম জিজ্ঞেস করা হয়, আমার প্রেশার মাপা হয়। আমি তো দেখি নাই, বাট ওনারা এখানে আপনার মেডিকেল ইকুইপমেন্ট লাগিয়ে ওনারা চেক করে। আর ওই রুমের ভিতরে আপনার অনেক লেখা, ওয়ালের মধ্যে খোদাই করে লিখছে। আমার মনে হচ্ছে যে এখানে কত লোককে যে রাখা হয়েছে এটা অনুভব করার মতো না। এক একজনের লেখার হাতে স্টাইল এক এক রকম। আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসছে, আমাকে ডিজিএফআই রেস্ট করছিল বাড়ি থেকে, এইরকম অনেক লেখা। আর অনেকে আবার নাম্বার লিখে রাখছে যে যদি সম্ভব হয় আমার পরিবারকে কেউ বললেন যে আমাকে যেন খোঁজ করে, আমাকে সরকার এখানে এইভাবে বন্দি করে রাখছে। সেলিমের ইন্টারভিউ থেকে নেওয়া সূত্রগুলো ধরে আমরা র্যাব, পুলিশ এবং ডিজিএফআই বেশ কয়েকজন অফিসারের সাথে কথা বলি। তাদের মধ্যে কয়েকজন আমাদের বর্ণনা শুনে এই স্থাপনাটি চিনতে পারেন এবং তারা আমাদেরকে বলেন এই গোপন কারাগারটির নাম হলো আয়নাঘর। এই কারাগারটিতে প্রায় 30টির মতো সেল আছে এবং বেশ কয়েকটি সাউন্ডপ্রুফ ইন্টারোগেশন রুম আছে যেখানে বন্দীদের নির্যাতন করা হয়। আমি আপনাকে 2 দিন 3 দিন এটা বলতে পারবো না, যেহেতু সূর্যের আলো বাতাস কোনোটাই আমি ফিল করতে পারি নাই। কখন সময় যাচ্ছে, কি হচ্ছে, মানে ওইটা আসলে আপনার অনুমান করা যায় না। তারপর খাবারের যে সময়টা, এটা অনেক সময় দেখা যাইতো যে খুব ক্ষুধা লাগছে, খাবার দিচ্ছে না, আবার দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে খাইলাম আবার খাবার দিল, মানে এমন একটাই অবস্থা। আর ফ্যান বন্ধ করলে আপনাকে আরেকটা জিনিস বলি, অনেক লোকের কান্নার শব্দ আসে, কিন্তু এটা ফ্যান ছাড়া থাকা অবস্থায় বোঝা যায় না। ফ্যানটা বন্ধ করলে কান্নার শব্দ শুনতে পাই। আর যখন টয়লেটে নিয়ে যায় তখনও ওনাদের কান্নার শব্দ শোনা যায় না। কারণ হলো ওই সময় আপনার ফ্যান বাইরে আপনার রুম থেকে যখন আমাদেরকে বের করতো চোখ বেঁধে, ওইখানে শব্দটা আরো বিকট হইতো। আর রুমে আপনার কোনো জানালা নাই, একটাই দরজা, আপনার একটা গ্রিলের দরজা আর একটা কাঠের দরজা, আর উপরে একটা মাত্র লাইট ছিল। আয়নাঘরের বর্তমান বন্দীদের মধ্যে আছেন জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেম এবং গোলাম আজমের ছেলে আব্দুল্লাহ আমান আজমি। এই দুজনকে নিজের চোখে আয়নাঘরে দেখেছেন এমন কর্মকর্তাদের সাথে আমাদের কথা হয়েছে। I thought I'll never see these faces again. I gave up hope my hope to see them, but they didn't. They knew I'll come back. I gave up hope. I gave up hope of seeing the faces of my loved one in this life. But I don't know how they got the strength, but they knew I would come back.